গলাবুক জ্বালা পোড়া হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্করই হবে। তবে এটিকে অনেকে আবার রোগও মনে করতে চায় না, কারণ নিজে নিজেই ওষুধ খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে বা দীর্ঘ জটিলতার মধ্যে পড়ছে। খুব বড় ধরনের জটিলতায় না পড়ার আগে পর্যন্ত রোগীরা সাধারণত চিকিৎসকের শরণাপন্ন হন না। তবে কেন এটি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয়ে আমরা দিয়েছি গলা বুক জ্বালা পোড়া। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন দেশের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, সাবেক পরিচালক, জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমি শুরুতেই বলছিলাম যে আমরা বুক জ্বালা পোড়া বলি, গলা বুক জ্বালা পোড়া বলি, কি গলাতেও আসলে সমস্যা হয় কিনা, নাকি আসলে আমরা মনে করে থাকি যে গলাতে সমস্যা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। জ্বালাপোড়াটা কিন্তু যদিও গলা বুক জ্বালাপোড়া কমনলি ইউজ করা হয়, কিন্তু ইংরেজি যে শব্দটা হলো হার্ট বার্ন, এটা আসলে আমরা চেস্টের বার্নের কথা বলি, বুক জ্বালাপোড়ার কথাই বলি। কিন্তু এটা বুক যখন জ্বালাপোড়া হয় তখন সাথে কিন্তু গলাও জ্বালাপোড়া সাধারণত থাকে। সুতরাং দুইটা এক অর্থেই আমরা ব্যবহার করি গলা বুক জ্বালাপোড়া, যদিও এটা বেসিক্যালি আমরা কনসার্ন বুক জ্বালাপোড়া নেই। কিন্তু এই যে হার্ট বার্ন এই শব্দের যদি আমরা বাংলা অর্থ করতে যাই, তাহলে কি আসলে গলা বুক জ্বালা পোড়া কি আসলে ওইভাবে মানে যায় কি না? না, আমি একটু আগে বললাম যে এটা যদি লিটারালি মিনিং চিন্তা করেন তাহলে আসলে বুক জ্বালা পোড়া। আচ্ছা, তো গলা জ্বালা পোড়া এইটার আসলে লিটারাল মিনিং হয় না, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি হয়, যে কারণে বুক জ্বালা পোড়া হয় সেই কারণে কিন্তু বুক জ্বালা পোড়ার সাথে গলার জ্বালা পোড়াও কিন্তু থাকে নর্মালি। এখানে কি হার্টের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা আছে কিনা, বা রোগীরা বুঝতে ভুল করে কিনা? এটা যদি দেখেন, শব্দটা শুনলে প্রথমে মনে হবে যে হার্ট বার্ন, তার মানে এটা বোধহয় হার্টের রোগের সিমটমই। এটা আসলে হার্ট বার্ন যখন বলে, এটা আসলে হার্টের রোগের সিমটম হিসাবে আমরা বলি না। আমরা এটা হার্ট বার্ন বললে আমরা বুঝি এটা রিফ্লাক্সের সিমটম। রিফ্লাক্স মানে হলো যে আমাদের যে স্টমাক আছে, পাকস্থলী আছে, ওখানে কিন্তু অনেক কিছু থাকে, তার মধ্যে একটা অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কিন্তু স্টমাক থেকে সবসময়, এখানে কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজি বা আমাদের পরিপাকতন্ত্রের সবসময় কিন্তু খাবার বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো মুভমেন্টগুলো একমুখী হয়, মানে উপর থেকে নিচের দিকে যায়। তার মানে স্টমাকের অ্যাসিডটা নিচের দিকে মানে ক্ষুদ্রান্তে বা ডিডোনাম হয়ে ক্ষুদ্রান্তে যায়। এটা কিন্তু নর্মালি উপরের দিকে খাদ্যনালী বা ইসোফেগাসে কিন্তু উপরের দিকে কিন্তু নর্মালি আসে না। এই যে খাদ্যনালী এবং স্টমাক, এটার মাঝখানে বাল্ব থাকে বা দরজা থাকে, যে দরজাটা অত্যন্ত এফিসিয়েন্ট। এই দরজা দেওয়া একদিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, উপরের দিকে আসতে পারে না। তো কোনো কারণে, কোনো জটিলতার কারণে, কোনো রোগের কারণে যদি এই বাল্বটা ইনএফেক্টিভ হয়ে যায়, ঠিকমতো কাজ করতে না পারে, তখন কিন্তু স্টমাকের কন্টেন্টগুলা, যেমন ধরেন অ্যাসিড ছাড়াও আমাদের পরিপাকতন্ত্রের যে জুসগুলো আছে, খাবার যে হজম হওয়ার যে রসগুলো আছে, সেই রস, খাদ্যকণা, তারপর আরও নিচে যদি আসেন পিত্ত, এগুলো কিন্তু অনেক সময় উপরের দিকে চলে আসে, এই খাদ্যনালীতে চলে আসতে পারে। তখনই এই সিমটমটা হয়, বুক জ্বালা পোড়া হয়, যেটাকে আমরা ইংলিশে সেই হার্ট বার্ন বলে থাকি। হার্ট বার্নটা আসলে রিফ্লাক্সের সিমটম। এটা আমরা বলি যে অলমোস্ট সিনোনিমাস, একই। হার্ট বার্ন বললে চিকিৎসকরা সবাই ধরে নেবে যে এটা রিফ্লাক্সের সিমটম, এটা হার্টের সিমটম না। কিন্তু হার্টের রোগে যে সিমটমটা হয়, এই সিমটমটা কিন্তু এই হার্ট বার্নের সাথে কনফিউশন হতে পারে। একদম কনফিউশন মানে কি, এটা অনেক সময় রিয়েলি কনফিউজিং হয়, বুঝতে আমাদের খুবই অসুবিধা হয় যে এটা কি আসলে রিফ্লাক্সের সিমটম নাকি হার্টের সিমটম। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হয় যে আমরা কোনোভাবে যেন এটা হার্টের সিমটমটাকে আবার রিফ্লাক্স হিসাবে বা এই যে গ্যাস্ট্রো হিসেবে রিফ্লাক্স বলে আমরা, সেই হিসাবে যেন আমরা মনে না করি। কিন্তু স্যার, আমি জানতে চাই যে এই যে লক্ষণ, মানে এই বিষয়ের মধ্যেই তো আসলে লক্ষণ বোঝা যায় যে বুক জ্বালা পোড়া বা গলা, কিন্তু এটি ছাড়াও আরও কোনো লক্ষণ আসলে আছে কিনা? না, যেটা আমরা রিফ্লাক্স ডিজিজ যদি আমরা বলি, যেই কারণে আমরা এই বুক গলা জ্বালা পোড়া হয়, সেখানে কিন্তু শুধু গলা বুক জ্বালা পোড়া না, তার সাথে আর অনেক কিছু সিমটম সাথে থাকতে পারে। যেরকম মুখে টক পানি চলে আসা, আপনার গলা ব্যথা হওয়া, কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, তারপর রাত্রে আপনি শুয়ে থাকলেন বা রাত্রে আপনি ঘুমালেন, ঘুমের সময় কিন্তু আপনার এরকম গলা বুক জ্বালা পোড়া হয়ে বা এই কন্টেন্টগুলো যেগুলো একটু আগে বললাম, এগুলো যদি উপরে দিয়ে চলে আসে, তাহলে কিন্তু আপনার দম আটকা লাগতে পারে। দম আটকে গেলে কিন্তু রোগী ঘুম থেকে উঠে বসে যায়,
তখন তার একটু সাফোকেশন লাগে, দম আটকে যায় সেরকম মনে হবে, উঠে বসে থাকবে বা উঠে হাঁটবে, পানি খাবে বা ওষুধপত্র কিছু খাবে রিলিফের জন্য, খেলে তখন এটা কমে যায়। এগুলো কিন্তু রিফ্লাক্সের সিমটম হিসেবে আসে। এবং যাদের আরও ঘন ঘন হয় বা বেশি দিন হয় তাদের কিন্তু দাঁতে অসুবিধা হয়, টুথ ক্যারিজ হতে পারে, দাঁত নষ্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু হয়। এবং অ্যাজমার মতো রোগও কিন্তু আপনার এই রিফ্লাক্স ডিজিজের কারণে হয়। কিন্তু স্যার মানে আমরা গ্যাস্ট্রিক বলতে যা বুঝি, পেপটিক আলসার বা একই সঙ্গে গলা বুক জ্বালা পোড়ার মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য আছে কিনা? পার্থক্য তো ডেফিনেটলি আছে। গলাপক জ্বালা পোড়া এটা আসলে আমি প্রথম থেকে বলছিলাম যে এটা সে রিফ্লাক্স ডিজিজের সিমটম। এটা আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। গ্যাস্ট্রো মানে স্টমাক, স্টমাকের কন্টেন্টটা, রিফ্লাক্স মানে উল্টা দিকে চলে আসে, উল্টা দিকে ইসোফেগাস চলে আসা, ইসোফেগাস মানে খাদ্যনালী। এটা হলো রিফ্লাক্স ডিজিজের সিমটম। আর যখন গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার রোগ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিমটমগুলো প্রধানত পেটের উপরিভাগে হয়, আমরা যেটাকে ইপিগ্যাস্ট্রিয়াম বলি, একদম পেটের উপরে বা মাঝখানের দিকে সিমটমগুলো হয়। তবে এই দুইটা সিমটমগুলো ওভারল্যাপ হতে পারে। যেমন একটা রোগীর পেপটিক আলসার রোগ থাকলে তার সাথে কিন্তু রিফ্লাক্সের সিমটম থাকতে পারে, আবার রিফ্লাক্স আছে এরকম রোগের কিন্তু তার পেপটিক আলসার রোগ থাকতে পারে, দুইটা কিন্তু একসাথে থাকতে পারে। সিমটমগুলো যদি ডিফারেন্ট কিন্তু সিমটমগুলো ওভারল্যাপ হতে পারে দুইটা রোগ একসাথে থাকার কারণে। কিন্তু স্যার এই ক্ষেত্রে একজন রোগী বা যার এই সমস্যা হয়েছে সে কি এই তিনটি রোগকে পার্থক্য করার কোনো সক্ষমতা কি তার আছে? না, একটা প্রধানত আমরা আসলে পার্থক্য করার বিষয়টা সবচেয়ে বেশি চিন্তা করি যে এটা হার্টের রোগের সাথে কনফিউশন হয়। তো কোনোভাবেই যেন হার্টের রোগটা মিস না হয়। ধরেন রিফ্লাক্সের সিমটম মিস করেন বা আপনাদের পেপটিক আলসার রোগটা যদি আপনি ধরতে না পারেন বা মিস করেন, তাতে কিন্তু রোগীর ইমিডিয়েট কোনো রিস্ক নাই। এটা লং টার্ম হয়তো সাফার করলে তার অনেক জটিলতা হয়, কিন্তু ইমিডিয়েট কোনো রিস্ক নাই, ইমিডিয়েট কোনো লাইফ এন্ডেঞ্জার হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাট এটা যদি হার্টের রোগ হয়, এটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু তার ইমিডিয়েট লাইফ রিস্ক তো আছে, আর অনেক জটিলতা হতে পারে। এই জন্য আমরা সবসময় কেয়ারফুল থাকি যে এই গলাবুক জ্বালা পড়া বা উপরে পেটে যে সিমটমগুলো হয় এগুলো হার্টের রোগের জন্য হয় কিনা। তো এগুলো বোঝার ধরেন কিছু ফর্মুলা আছে। এক নম্বর হলো যে হার্টের রোগ তো আর কিছু কিছু মানুষের বেশি হয়, যেমন ধরেন একটু বয়সের ব্যাপার আছে, যারা ওবেস থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, ডায়াবেটিস থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, স্মোকার, কোলেস্টেরল বেশি, এরকম যখন থাকে এইসব রোগী যখন হার্ট বার্ন নিয়ে আসে বা হার্টে কোনো বুকে ব্যথা নিয়ে আসে বা উপরি পেটে ব্যথা নিয়ে আসে, তখন কিন্তু আমরা প্রথমে চিন্তা করি এটা হার্টের রোগ কিনা। সেটা চিন্তা করলে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তখন কিন্তু দুই একটা পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করলে কিন্তু জিনিসটা কনফার্ম বলা যাবে। ধরুন একটা ইসিজি করা বা একটা ইটিটি করা, এই জাতীয় কিছু করলেই কিন্তু বোঝা যাবে। বা যদি প্রয়োজন হয় আমরা একটা এন্ডোস্কোপি করি, এগুলো করে কিন্তু বোঝা সম্ভব যে এটা আসলে হার্টের রোগ নাকি এটা হার্ট ছাড়া আমাদের পরিপাকতন্ত্রের রিফ্লাক্স ডিজিজ বা পেপটিক আলসার রোগ। এটা কিন্তু বোঝা 100% নিশ্চিত সহ বোঝা কিন্তু এই সম্ভব। তিন রোগের ক্ষেত্রেই গলাবুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক বা হার্ট, মানে যেই সিমটমগুলো দেখা যায় সেটি যেহেতু একেবারে কাছাকাছি, রোগী সাধারণত কি ভুল করে এই সময়? আমরা মনে করি যে কারো যদি হার্ট বার্ন হয় বা বুকে জ্বালা পোড়া হচ্ছে এবং তার যদি স্পেশালি তার যদি আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম যে ধরেন বয়স 40-এর কাছাকাছি হয়ে গেছে, তার ওজন বেশি, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, কোলেস্ট্রল বেশি, ফ্যামিলি হিস্ট্রি আছে, স্মোকার, এরকম যদি হয় তাহলে তার আমি মনে করি যে তার প্রথমে চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং প্রেফারেবলি একজন হার্টের ডাক্তারের কাছে যাওয়া উচিত যে তার এটা হার্টের সিমটম কিনা এটা সে নিশ্চিত হওয়া উচিত। হওয়ার পরে যদি কার্ডিওলজিস্ট দেখে যদি বলে যে না এটা হার্টের সিমটম না, তখন আসলে এটা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে আসলে এই রোগের চিকিৎসা ভালো চিকিৎসা হয়ে যাবে। না, কিন্তু আমাদের যে এই যে দোকানের কাছে যাওয়ার যে পরামর্শ, ওষুধের দোকানদারের কাছে যাচ্ছি, আমি বললাম সিমটম, সব ক্ষেত্রে কি ওই গ্যাস্ট্রিকের ওষুধগুলো কি তারা সাজেস্ট করে কিনা? এটা কিন্তু কমনলি হয় যে বুক গলা জ্বালা পোড়া বা পেটের উপরিভাগে কোনো সমস্যা নিয়ে গেলে কিন্তু আমার দেশে না, এটা সারা পৃথিবীতে এরকম টেন্ডেন্সি আছে যে আপনাকে একটা গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে দিবে। তো গ্যাস্ট্রিক ওষুধ খেলে যেটা হয় যে গ্যাস্ট্রিকের রোগ বা এই জাতীয় রোগ বা রিফ্লাক্সের রোগ থাকলে এটা তো বা এই সিমটম তো কমে যাবেই। ইভেন হার্টের যে সিমটমগুলো হয় এগুলো দেখেন, যেটা আমরা হার্টের যে এনজাইনা পেক্টরিস বলি, এটা কিন্তু 10-15-20 মিনিট থাকে। তাহলে মানে আপনার সিমটম হওয়ার পরে আপনার দোকানে যায় না, ওষুধটা কিনে খাইতে খাইতে কিন্তু এটা নিজের থেকেই কিন্তু সিমটম কমে যায়। তো এটা অনেক সময় আমরা কনফিউশনের কারণ হতে পারে যে আমার তো গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে সিমটম ভালো হয়ে গেছে, তার রোগী কিন্তু এটা রং মেসেজ যেতে পারে যে আমার এটা গ্যাস্ট্রিকের রোগ, হয়তো হার্টের রোগ না। তো আমরা মনে করি যে এরকম একটা সিমটম হইলে তার অ্যাটলিস্ট একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যে চিকিৎসকের দায়িত্ব হবে যে সিমটমটা হার্টের কি না, হার্টের না এটা একদম 100% নিশ্চিত হওয়া উচিত।
নয়তো এটা মিস হওয়ার সম্ভাবনা আছে এবং এটাতে কিন্তু রোগীর মারাত্মক পরিণত হতে কিন্তু পারে। গ্যাস্ট্রিকের চিকিৎসা এবং গলা বুক জ্বালা পোড়ার চিকিৎসা কি অলমোস্ট কাছাকাছি? হ্যাঁ, এই দুইটা চিকিৎসা কিন্তু কাছাকাছি। ওষুধ যখন আমরা চিন্তা করি ওষুধগুলো কিন্তু সেফ। ওষুধের বাইরে যে চিকিৎসাগুলো আছে এগুলো তো ডেফিনেটলি ডিফারেন্স আছে, কিন্তু ওষুধ যেগুলো আমরা ব্যবহার করি, পেপটিক আলসার রোগে যে ওষুধগুলো ব্যবহার করি আমরা, রিফ্লাক্সে কিন্তু অলমোস্ট একই ওষুধগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, কিন্তু স্যার এমনি পরিস্থিতি কি বাংলাদেশের গলা বুক জ্বালা পোড়ার এরকম কোনো আপনারা পরিসংখ্যান বা কোনো কিছু করেছেন? ডেফিনেটলি বাংলাদেশে এটা পরিসংখ্যান আছে। এটা গলা বুক জ্বালা পোড়া কিন্তু সারা পৃথিবী ব্যাপী অত্যন্ত কমন রোগ, এবং এটা কিন্তু বলা হয় যে আমাদের গ্যাস্ট্রেন্টোলজি বা পরিপাকতন্ত্র যে রোগগুলো হয় তার মধ্যে এটা একটা অন্যতম কস্টলি রোগও বটে। এটাতে যে ব্যয় হয় এগুলো কিন্তু অনেক অনেক বেশি। তো এই জন্য যে এটা পরিপাকতন্ত্রের কমন রোগ, এটা সারা পৃথিবীতে ধরেন 20-30% লোকের এই রিফ্লাক্সের সিমটম আছে। আপনি নিজেও চিন্তা করে দেখবেন যে গলা বুক জ্বালা পোড়া হয় নাই এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন হবে। আর এবং বিরক্তিকর গলা বুক জ্বালা পোড়া হওয়া তো অনেক মানুষের আছে, এবং এটা প্রায় 20% লোকের আছে। আমাদের দেশে আমাদের অনেকগুলো স্টাডি আছে, শহরে আছে, গ্রামে আছে, এগুলোতে কিন্তু অলমোস্ট সবগুলো স্টাডিতে কিন্তু আমাদের দেশে প্রিভেলেন্স এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেক বেশি, এবং আমাদের শরীরে 20%-এর উপরে রোগীদের এই রিফ্লাক্সের সিমটম আছে। আচ্ছা, এখন স্যার আমি চিকিৎসা প্রসঙ্গে আসি যে মানে এটির কতগুলো ধাপ হয়? মানে গলা বুক জ্বালা পোড়া কি ওই এক সপ্তাহের ওষুধ খাওয়ার ওপরেই কি সমস্যার সমাধান হয়ে গেল? এটা আসলে কতটা জটিল আসলে হতে পারে? না, গলা বুক জ্বালা পোড়া হলে কিন্তু আমরা এই চিকিৎসার জন্য 2-3টা ধাপ আছে। তার মধ্যে চিকিৎসার প্রথম ধাপ হলো লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েটারি ম্যানিপুলেশনটা আমরা প্রথম করি। এগুলো করে যে কাজ না হয় তখন আমরা ওষুধের দিকে যাই। এই গলা বুক জ্বালা পোড়া কিন্তু কিছু কিছু মানুষের বেশি হয়, তার মধ্যে ওবেসিটি, যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু বেশি হয়। সুতরাং আমরা বলে দিই যে ওজন যদি কারো বেশি থাকে তার প্রথম কাজ হলো তাকে ওয়েটটা কন্ট্রোল করতে হবে। আমার যে ওজন থাকা উচিত, স্ট্যান্ডার্ড ওয়েট থাকা উচিত, ওজন কমায় আমাকে সেখানে আসতে হবে। ওজন কমাইতে হলে আপনাকে ডেফিনেটলি ক্যালোরি কমাতে হবে, তার মানে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, এবং আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে, হাঁটাচলা করা, দৌড়াদৌড়ি করা অথবা ব্যায়াম করা, জিমে যাওয়া, এগুলো করে কিন্তু আপনাকে ওজনটা নিয়ন্ত্রণ করে নর্মাল ওয়েটে আসতে হবে। তারপরে আরও কিছু খাদ্যাভ্যাসের সাথে কি সম্পর্ক আছে এই রিফ্লাক্স ডিজিজে। যেমন ধরেন কিছু কিছু খাবার আছে রিফ্লাক্স বেশি হয়, যেমন ধরেন চর্বি জাতীয় তৈলাক্ত খাবার, ভাজি পোড়া খাবার, দুধ বা দুধে তৈরি খাবার, এগুলোতে কিন্তু বেশি হয়। আমরা বলে দিই যে এগুলো একটু অ্যাভয়েড করা বা এগুলো খাওয়া কমানো। প্লাস কিছু কিছু ওষুধের কারণে এই সমস্যাগুলো হয়। তার মধ্যে অন্যতম আমরা যে কমনলি ওষুধ ইউজ করি, তার মধ্যে আমরা ব্লাড প্রেশারের জন্য অনেকগুলো ওষুধ ইউজ করি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলি আমরা, কমন ওষুধ কিন্তু এগুলা। এমডোকাল একটা আছে, এরকম নিফিডিপিন আছে, এগুলো কিন্তু কমনলি এই রিফ্লাক্স হয়। আমরা হার্টের রোগের জন্য যে ওষুধগুলো ইউজ করা হয় না, এগুলো নাইট্রেটস বলে আমরা, কমনলি ইউজ করা হয়। হার্টের রোগ থাকা মানে এই ওষুধগুলো ইউজ করাই হয়, এবং এইগুলোর কারণে কিন্তু রিফ্লাক্স হতে পারে। সুতরাং আমরা অনেক সময় হার্টের রোগ কমাতে যে এইগুলো ইউজ করতে যাই কিন্তু তখন দেখা যায় গলা বুক জ্বালা পড়া শুরু হয়। সেটা কিন্তু অনেক সময় মনে হয় যে না, এটা হার্টের সিমটম হতে বেড়েছে, তখন কিন্তু ডোজ বাড়ানো হয় বা অন্য ওষুধ অ্যাড করা হয়, যে ওষুধগুলোতে এই রিফ্লাক্স আবার বাড়তে পারে। সো এটা একটা বিশিয়াস সাইকেল হয়ে যায়। এটা আমাদের অত্যন্ত কেয়ারফুল থাকতে হয় ওষুধগুলো সিলেকশন করার সময়, যে ওষুধের কারণে এটা হচ্ছে কিনা এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হয়, এবং যে ওষুধ এটা হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা এই ওষুধটা চেঞ্জ করে এটার বিকল্প অন্য যে ওষুধগুলো আছে আমরা সেগুলো ইউজ করার চেষ্টা করি। সুতরাং যেই সব ওষুধে এই সমস্যাগুলো হতে পারে সেইগুলো কিন্তু ব্যবহারের সময় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, বা এই ওষুধগুলোতে রিফ্লাক্স হতে পারে এইটা কিন্তু আমাদের মাথায় থাকা লাগে, নয়তো এটা আবার এই সিমটমগুলো বাড়তে পারে বা এগুলোর নানা রকম ঝামেলা হতে পারে। কিন্তু স্যার মানে এই যে 20% মানুষ মানে তো আসলে অনেক মানুষ, কয়েক কোটি মানুষ এটার সাথে আসলে আক্রান্ত, অবশ্যই। কিন্তু এর কত অংশ হাসপাতাল পর্যন্ত বা চিকিৎসকের পর্যন্ত আসে? না, এটা এরকম মানে আমরা বলি হেলথ সিকিং বিহেভিয়ার, যে এরকম রোগী কত পার্সেন্ট রোগী হাসপাতালে আসে, এটা কিন্তু সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। তবে এটা হলো কি কারো যে ট্রাবলসাম হয়, এটা কিন্তু আসলে সবসময় ট্রাবলসাম হয় না। ধরেন আপনি কাজ করতেছেন, একসময় গলা বুক জ্বালা পোড়া হলে আপনার হয়তো ভালো হয়ে যাচ্ছে, অথবা অনেকে ধরেন ওষুধ দোকান থেকে অ্যান্টাসিড বা এই জাতীয় ওষুধ কিনে খায়, ঠিক হয়ে যায়। যাদের অকেশনাল হয়, মাঝে মধ্যে হয়, মাসে একবার দুবার হয় বা কদাচিৎ হয়, তারা কিন্তু সাধারণত ডাক্তারের কাছে যায় না। কিন্তু যাদের সিমটমটা ফ্রিকুয়েন্টলি হয় বা সিমটম ট্রাবলসাম হয়, তারা কিন্তু একটা না একটা সময় কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই আসে। এবং আমরা বলবো যে রিফ্লাক্স ডিজিজ যখন আমরা বলি, তার মানে এই গলাবুক জ্বালা পোড়াটা যখন ফ্রিকুয়েন্টলি হয়, গলাবুক জ্বালা পোড়াটা যখন আপনার এই ওভার দ্য কাউন্টার ওষুধে কমে না, তখনই কিন্তু আমরা এটা বলি যে ট্রাবলসাম রিফ্লাক্স।
এবং এটা রিফ্লাক্স ডিজিজের আওতায় তখন পড়বে, তখন কিন্তু আপনাকে অধিকাংশ রোগী কিন্তু চিকিৎসার জন্য আসে এবং এটা চিকিৎসা কিন্তু ভালো হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার আপনার কাছে জানবো যে এটি আসলে কেন হয়, তার সুনির্দিষ্ট কারণগুলো আসলে কি? এটা প্রধানত কেন হয় এটা কিন্তু এক্স্যাক্টলি এখনো জানা সম্ভব হয় না, তবে কিছু কিছু জিনিস প্রপোজিশন তো আছেই। তার মধ্যে আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম যে খাদ্যনালী থেকে যে স্টমাকে যায় খাদ্যনালীটা, এই দুইটার যে জাংশনটা আছে এখানে একটা বাল্ব থাকে বা দরজা থাকে, সেই বাল্বটা হলে একমুখী খুলে, তার মানে খাদ্যনালী থেকে খাবারটা স্টমাকে যেতে পারবে, কিন্তু স্টমাক থেকে উল্টা দিয়ে খাদ্যনালীতে আসতে পারবে না। তার মানে এখানে একটা বাল্ব আছে, এই বাল্বটা যদি কোনো কারণে ইনকম্পিটেন্ট হয়ে যায়, ইনএফেক্টিভ হয়ে যায়, তখন কিন্তু রিফ্লাক্স হয়। বাল্বটা কিন্তু আপনি নিজের থেকে কিন্তু এটা রিল্যাক্স হয়ে যেতে পারে। নর্মালি ধরেন রিল্যাক্স হয় 24 ঘন্টায়। এটা হার্টের ভাল্ব না? না, হার্টের ভাল্ব না, এটা হলো খাদ্যনালীর ভাল্ব। আচ্ছা। এটা আমরা বলি স্ফিংটার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনটা স্ফিংটার থাকে, লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার বলে, LES, লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার। এই স্ফিংটারটা কিন্তু আন্ডিও খুলে যেতে পারে, এটা নর্মালি খোলা যেই রেটে খোলার কথা আছে বেশি খুলতে পারে, সেরকম হলেই কিন্তু এই রিফ্লাক্স ডিজিজটা হয়। এটা খুলে কেন, প্রশ্ন হলে কেন খুলে যেতে পারে, এটা আসলে এটা নিজের ইন্ট্রেন্সিক ডিফেক্ট হতে পারে, যে না এটা নিজের ডিফেক্টই, এটা ডিফেক্টিভই আসলে। আরেকটা হলো যে আপনার যদি একটু আগে বলছিলাম যে কারো যদি ওজন বেশি থাকে তার কিন্তু এটা আন্ডিও খুলে যেতে পারে। তারপর সে যদি ভুঁড়ি বোঝ করে, সে যদি খুব ধরেন রিচ ফুড, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড বেশি খায়, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস খায়, কিছু কিছু ওষুধের কথা একটু আগে বললাম, এগুলো যখন ইউজ করবে তখন কিন্তু এটা আন্ডিও খুলে যেতে পারে, তখনই আসলে রিফ্লেক্সগুলো হয়। তাহলে দেখেন প্রধানত রিফ্লেক্সটা হয় হলো এই স্ফিংটারটার ইন্টেন্সিক ডিফেক্টের কারণে। যে ইন্টেন্সিক ডিফেক্ট মানে স্ফিংটার নর্মালি ক্লোজ থাকার কথা, কিন্তু এটা যে সময় ওপেন করার কথা তাছাড়া অন্য সময় ওপেন থাকে, ওপেন হয়ে যায়, সেই কারণে কিন্তু এটা হয়। তো এটা হলো এটার প্রধান কারণ। এবং এটা ওপেন হয় বললাম যে এটা নিজস্ব ডিফেক্ট, ইন্টেন্সিভ ডিফেক্ট, হয়তো এটার মানে ধরেন তৈরির সময় এটা ডিফেক্টিভ হিসেবে তৈরি হয়েছে, এরকমও হতে পারে। কিন্তু স্যার আমরা তো সাধারণত এই সমস্যাতে সবার আগে পানি খাই, এই পানি আসলে কতটা রিলিফ দেয়? না ঠিক আছে, এটা যখন আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম যে রাত্রিবেলা মানে গলাবক জ্বালা পোড়া করে সাফোকেশন হয়ে যায়, তখন রোগীরা কিন্তু উঠে বসে থাকে, বসে পানি খায়। পানি খেলে দেখেন, পানি যখন খাওয়ান আপনি ডেফিনেটলি পানি খেলে উপরে যে এই যে খাদ্যনালীতে যে কন্টেন্টগুলো আছে এগুলো তো পানির সাথে নিচের দিকে চলে যাবে। তার মানে এখানে যে অ্যাসিডগুলো থাকে বা বাইল থাকে বা অন্য কোনো কিছু থাকে, ইরিটেন্ট কিছু থাকে, সেটা তো নিচের দিকে চলে যাবে। চলে গেলে কিন্তু আপনার ইমিডিয়েটলি ডেফিনেটলি কিছু রিলিফ তো হবেই। তাছাড়া যে নিউট্রালাইজিং এজেন্ট ইউজ করে, ধরেন অ্যাসিড নিউট্রালাইজার হিসেবে আমরা যে অ্যান্টাসিড ইউজ করি, এগুলো খাইলে কমে যায়। তারপরে আরও যে ওষুধগুলো আমরা PPI বলি, এই ওষুধগুলো খাইলে কিন্তু ইফেক্টিভলি কমে যায়। সুতরাং আমরা পানি খাওয়া, উঠে বসে থাকা, তারপরে উঠে একটু হাঁটাচলা করা, তারপরে হলো ওষুধগুলো খেলে ডেফিনেটলি আপনার রিফ্লাক্সের সিমটম কমবেই। কিন্তু কমলেও কি আসলে ফাইনালি কমলো কিনা? না, সেটা তো বললাম, এটা হলে সিমটমটা রিলিফ হবে, কিন্তু আমার ডিজিজ তো কিউর হচ্ছে না। বটেই। ডিজিজ কিউর হতে হলে আপনাকে আরও চিকিৎসার দিকে যেতে হবে ডেফিনেটলি। এই চিকিৎসার সময়সীমা কেমন স্যার, মানে ব্যক্তি ভেদে বা রোগ ভেদে, মানে এটিকে কন্ট্রোল করে ফেলা যায় কিনা? না, সম্পূর্ণ ডেফিনেটলি কন্ট্রোল বা কিউর করা তো পসিবল। Possible। এটা আমরা বলছি চিকিৎসা, আমি একটু আগে বলার চেষ্টা করলাম যে চিকিৎসার প্রথম ধাপ হলো আমার লাইফস্টাইল মডিফিকেশান বা ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করা। তার মানে ওজন বেশি থাকলে ওজন কমায় নর্মাল ওজনে আসতে হবে। তারপরে যে খাবারগুলো থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আরেকটা হলো যে ভুঁড়ি বোঝ অ্যাভয়েড করতে হবে, কোনো অবস্থায় আপনার ভুঁড়ি বোঝ করা যাবে না। আপনার এটা ইসলাম ধর্মে কিন্তু নিয়ম আছে যে খাবার 1/3 আপনার ফাঁকা থাকা লাগবে, এবং খাবার সাথে সাথে আমরা রোগীদেরকে বলে দিই যে আপনার খাবার সাথে সাথে পানি খাবেন না, পানি খাবেন খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে, এবং খাবার সাথে সাথে শোয়া যাবে না, শুইতে হবে কমপক্ষে 3 ঘন্টা পরে। আমরা সন্ধ্যার সময়, রাতের খাবারের সময় অধিকাংশ মানুষ, বাংলাদেশের মানুষ আমরা দেখি যে খাওয়ার সাথে শুয়ে যায়, এটা কিন্তু কোনোভাবে করা উচিত না। পার্টিকুলার যাদের রিফ্লাক্স সিমটম থাকে তাদের তো উচিতই না, আবার যাদের হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু হয়তো এইটা না করলে হইতো না, কিন্তু এই খাওয়ার সাথে সাথে যে শুয়ে পড়ে তার কারণে কিন্তু তার এই রোগটা শুরু হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে। কিন্তু স্যার এই যে একেবারেই কোনো পানি খাবে না খাওয়ার সময়,
খাওয়ার পরে পানি খাবে, 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে মেইন পানিটা যেটা খাই আমরা। খাওয়ার সময় কোনো কারণে আপনার পানি খাওয়া দরকার হয়তো 1 ডুব 2 ডুব আপনি পানি খেতে পারেন, কিন্তু মেইন 1 গ্লাস পানি খাবেন, 1.5 গ্লাস পানি খাবেন, সেটা কিন্তু আমরা খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে খেলে এটাতে ভালো। অন্য আরো কি কি উপকার আছে, মানে গলাবুক জ্বালাপোড়া ছাড়াও যদি এই মেইনটেইন করতে পারে এইভাবে? না, এটা আমরা সবসময় বলি যে ভুরিভোজ যে কোনো মূল্যে অ্যাভয়েড করা উচিত। এটা শুধু গলাবুক জ্বালাপোড়ার সাথে সম্পর্ক না, এটা গলাবুক জ্বালাপোড়া না হলেও দেখেন ভুরিভোজ করলে একটা জিনিস তো আপনি এগ্রি করবেন যে কেউ যদি ভরপেট খায় তার তো ডিসকমফোর্ট হবে, দেখবেন শরীর কাহিল লাগতেছে, দুর্বল লাগতেছে, মাথা ঘোরাচ্ছে বা শুয়ে পড়তে ইচ্ছে হইতে পারে, এরকম হতে পারে। তো এটা কোনোভাবেই এবং এটা দেখা যায় স্যার রমজান মাসে যখন ইফতার এবং রাতের যে খাবার এটা তো খুব কাছাকাছি, এই সময়গুলোতে সমস্যা কেন বেশি হয় স্যার? মানে রমজানের সময় তো এই সমস্যা বেশি হয় এই কারণে যে এটা ভুরিভোজ বেশি হয়। রমজানে আমরা আন্ডিও খাবার, ভাজি পোড়া এগুলো খাবার বেশি খাই, যেগুলোতে রিফ্লাক্স সিমটমগুলো কমনলি হয়। রমজানে দেখবেন যে সারা বছর আমরা দই দুধ হয়তো খাওয়া হয় না, রমজানের সময় দুধ খাওয়া হয়। আর ভাজি পোড়া তো রমজানের একদম মানে এসেনশিয়াল ফুড হিসেবে আমাদের দেশে চিহ্নিত, সুতরাং এগুলো রমজানের সময় বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। স্যার দুধের সাথে একটি সম্পর্ক আসলে আছে, দুধ খাওয়ার নিয়ম, যেমন আপনি পানির কথা আমি জানবো, দুধ খাওয়ার নিয়ম কি আসলে রাতে খাবে না দুপুরে খাবে, বা যাদের সমস্যা তারা একেবারেই খাবে না, যদি স্যার নিয়মটা বলেন। না, দুধটা আমরা বলি যে দুধ তো ডেফিনেটলি একটা স্বর্গীয় খাবার, বা আমরা বলি ডিভাইন ফুড। এটা কিন্তু ডিভাইন ফর চিলড্রেন, নট ফর অ্যাডাল্ট। এটা বয়স্ক মানুষ যাদের বয়স 12 বা তার চেয়ে বেশি, এটা আমাদের দেশে আমাদের স্টাডি আছে যেখানে প্রায় 70% লোক দুধ খেলে অসুবিধা হয়। দুধে একটা কেমিক্যাল থাকে যেটা ল্যাকটোজ বলি আমরা, ল্যাকটোজ। এই ল্যাকটোজটা কিন্তু 12 বছর পার হয়ে গেলে অধিকাংশ মানুষের পেটে এই ল্যাকটোজটা হজম হয় না। ল্যাকটোজটা যদি হজম না হয় তখনই কিন্তু এই রিফ্লাক্স সিমটম বা এই উপরে পেটটা ফুলে থাকা, ফেপে থাকা, ডেকুর আসা, এই গলাবুক জ্বালাপোড়া করা, পেট ফেপে থাকা, পেট শব্দ করা, টয়লেটটা পাতলা হয়ে যাওয়া, এগুলো কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্সের সিমটম। ল্যাকটোজ যদি আপনার হজম না হয় তখন এই সিমটমগুলো হবে। দুধ খেয়ে দেখবেন যে অধিকাংশ মানুষ কিন্তু কমপ্লেন করে দুধ খেলে আমার গলাবুক জ্বলে বা পেটটা ফুলে থাকে, শব্দ হয়, পাতলা পায়খানা এরকম হয়। এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আমাদের দেশে প্রায় মোর দেন 70% অ্যাডাল্ট এজেড মোর দেন 12 আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে। সুতরাং যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের কিন্তু দুধ না খাওয়াই ভালো। আর যদি দুধ খেতেই চায়, এটা আমরা ধরেন অন অ্যাভারেজ যে 1 কাপ 4 কাপে 1 কাপের বেশি দুধ কোনোভাবে খাওয়া জাস্টিফাইড না। খেলে কিন্তু টাইমিংটা ইম্পর্টেন্ট, যদি সে রাতে ঘুমানোর আগে খায়। না, টাইমিংটা তো ইম্পর্টেন্ট না, তবে আমরা তো একটু আগে বললাম যে ঘুমের আগে আপনার খাওয়া দাওয়া না খাওয়াই ভালো। খাইতে হবে ঘুমানোর 3 ঘন্টা আগে। মাঝখানে যদি কারো খিদে লাগে সে অল্প পরিমাণ কিছু খেতে পারে, তো সেক্ষেত্রে দুধ যদি খেতেই চায় সেটা আমরা মনে করি যে 4 কাপে 1 কাপের বেশি দুধ খাওয়া যখনই খায় সেটা উচিত হবে না। পার্টিকুলারলি যাদের ল্যাকটোজ হজমের গন্ডগোল আছে, ল্যাকটোজ ইনটলারেন্স গন্ডগোলটা স্যার জানবে কিভাবে, জানার কোনো পথ আছে কি? এই তো একটু আগে বললাম যে দুধ খাওয়ার পরে যদি কারোর গলাবুক জ্বালাপোড়া শুরু হয়, পেটটা ফাঁপা থাকে, পেট শব্দ হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, তখনই আপনার বোঝা উচিত যে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স আছে। স্যার গলাবুক জ্বালাপোড়ার সাথে যেহেতু পানির সম্পর্কটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে এই পানি খাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম। কেউ মনে করে যে ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি খাওয়া উচিত, তারপর আপনি যেটা বললেন যে ভাত খাওয়ার 1.5 ঘন্টা পরে খাওয়া উচিত। পানির বিষয়ে, পানির সাথে যদিও কিডনি রোগের সম্পর্ক, অনেক কিডনি বিকল হওয়া না হওয়ার ইস্যু একটা আছে, কিন্তু পানি খাওয়ার নিয়ম কারণে আইডিয়াল নিয়ম আপনি কি মনে করেন? এটা পানি দেখেন, আমাদের একটা প্রাপ্তবয়স্ক মানুষের পানি খাওয়ার পরিমাণ কত হওয়া উচিত ডেইলি, এটা 1.5 লিটার থেকে 3 লিটার পর্যন্ত হওয়া উচিত। তার মানে আপনি যদি ধরেন শীতকাল, ডেফিনেটলি শীতকালে বেশি পানি আমরা খাওয়া দরকার হয় না, 1.5 লিটার খেলে তো হয়ে যায়। গরমের সময় আমাদের আর একটু বাড়ায় হয়তো 3 লিটার পর্যন্ত খেতে হয়, এটাই নর্মাল নিয়ম। তার মধ্যে কিছু কিছু মানুষকে আমরা যখন বলি যে পানি বেশি খাবেন, এটা আমরা খুব বেশি বলি না, কিন্তু এটা কিডনি ডাক্তাররা বলে, সেখানে কিন্তু লিমিট হলো, এটা আনলিমিটেড পানিতে খাওয়া যাবে না। এটা 3 লিটার 3.5 লিটার, এটা আমরা মনে করি দ্যাট ইজ হাইয়েস্ট অ্যামাউন্ট, যে একটু পরিমাণ খাবেন, সেটা স্পেসিং করে খেতে হবে। অনেক সময় আমরা দেখি রোগীরা এসে বলে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই 1 লিটার পানি খাই, এটাতে সে মনে করে তার অনেক উপকার হয়। এটা পার্সোনাল ভিউ, কিন্তু এটা সায়েন্টিফিক্যালি এরকম কোনো প্রমাণ নাই যে সকালবেলা ঘুম থেকে আপনার যে 1 লিটার পানি খান আপনার কিডনিটা ভালো থাকবে বা আপনার পরিবেশনটা ভালো থাকবে, এরকম না। আরেকটা মানুষ মনে করে যে পানি বেশি খেলে হয়তো টয়লেটটা পরিষ্কার হয়, এটা কিছুটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, কিন্তু সেখানে কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিটা হলো যে পানি যদি আপনি কম খান, আপনার যদি ডিহাইড্রেশন থাকে, পানি কমে যায় শরীরে, তাহলে কিন্তু আপনার টয়লেটটা কনস্টিপেশন হয়ে যেতে পারে, আপনার টয়লেট শক্ত হয়ে যেতে পারে, টয়লেট মলত্যাগ করতে আপনার অসুবিধা হতে পারে।
কিন্তু এটার বিপরীত দিকে যেরকম পানি বেশি খেলে টয়লেটটা পরিষ্কার হবে কিনা এটা কিন্তু প্রমাণিত না, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত না। কিন্তু পানি কম খেলে আপনার কনস্টিপেশন বা কষা হয়ে যেতে পারে বা পায়খানা শক্ত হয়ে যেতে পারে, মলত্যাগ করতে আপনার অসুবিধা হতে পারে। এই জন্য বলি আমরা যাদের মলত্যাগের অসুবিধা হয় বা কনস্টিপেশন থাকে, আমরা তো কিন্তু তাদেরকে বলি যে আপনারা পানিটা এডিকুয়েট খাবেন, ধরেন 1.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি খাবেন, এটা খাওয়া উচিত। পানি কম খেলে আপনার এই জিনিসটা আরেকটু খারাপ হতে পারে, এটা কিন্তু আমাদের বুঝতে স্যার হবে। ভাজা পোড়া ছাড়াও, দুধ ছাড়াও, মানে গলা বুক জ্বালা পোড়া, এটিকে আরো উস্কে দেয় আর কোন কোন খাবার? এই চর্বি জাতীয় খাবার যতগুলো আছে, যেমন আমাদের সোসাইটিতে চর্বি জাতীয় খাবার মধ্যে আমরা পোলাও, বিরিয়ানি, এগুলো আমাদের ফেস্টিভ্যাল ফুড, বা এখন ধরেন অনেকের জন্য এটা নর্মাল খাবারের normal খাবার মধ্যে হয়ে আছে, গেছে আর কি। এগুলো আছে চর্বি জাতীয় খাবার মধ্যে। আরও ধরেন আইসক্রিম আছে, চকলেট আছে, তারপরে ফাস্ট ফুডগুলো আছে যেগুলোতে ফ্যাট বেশি থাকে, এগুলো খেলে কিন্তু আপনার রিফ্লাক্সের সিনড্রোম হতে পারে। 2 নম্বরে যে কোন অবস্থায় ভুরিভোজ করা হয়, এই যে আমাদের যে বাফেট যে লাঞ্চ বা ডিনারের যে প্রবণতা আসলে বাড়ছে, অনেক রেস্টুরেন্ট এখন হচ্ছে, এটিও কারণ কিনা স্যার? না, ডেফিনেটলি আপনি যে বুফে খেতে যান তাহলে তো নর্মালি মানুষ এখানে ভুরিভোজের জন্যই কিন্তু এটা করা হয়, তো এটা কোনোভাবে আমরা মনে করি জাস্টিফাইড না। আপনার বুফেটে যান, কিন্তু আপনার যেটা খাওয়া উচিত আপনি সেটাকে খাবেন। আপনার ধরেন অনেক খাবার আছে, তার বলে কি আপনি গলাবুক মানে আপনার ভুরিভোজ করবেন, করে সেটা খাবেন ভুরিভোজ করা কোনোভাবে উচিত না, এবং এটা বৈজ্ঞানিকও না, বা এটা ধরেন এটা কমন এটিকেটের মধ্যে পড়ে না যে আমি গোগ্রাসে খেলাম, গলাও পর্যন্ত খেলাম, পুরো পেট ভরে খেলাম, এটা কোনোভাবে উচিত না। আমার যেটা খাওয়া উচিত, সাইন্টিফিকলি যেটা খাইলে আমার পেটটা ভালো থাকবে, আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমার সেটুকু খাওয়া উচিত। স্যার আমি আপনাকে ধন্যবাদ। আরও একটা ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ফারুক আহমেদ, আপনার কাছে জানবো যে আগে আমরা বাফেট লাঞ্চ ডিনারের কথা বলছিলাম, কিন্তু স্যার এমনি আপনাদের গবেষণা আসলে কি বলে, একটি মানুষ যদি তার মিলে সাধারণত 2, 3, 4, 5 পদের খাবার খায়, আমাদের বাসায় কেউ যদি বেড়াতে আসে তারপরেও কিন্তু আমরা তাই করি আপ্যায়ন করার ক্ষেত্রে, কিন্তু যখন একটি মানুষ 50টি খাবার টাচ করে বা 40 ধরনের প্রোডাক্টকে টাচ করে, মানে এটি আসলে কেমন হয়? মানে এটা আমারও ব্যক্তিগতভাবে প্রশ্নটা মাঝে মাঝে জাগে আর কি, যে এটি আমার শারীরিক হজম প্রক্রিয়াতে কোনো ধরনের গন্ডগোল করে কিনা, আসলে কি? এটা প্রথম কথা হলো যে আপনাকে সুষম খাবার খেতে হবে। জি। সুষম খাবার মানে আপনার খাবারের মধ্যে মানে প্রয়োজন অনুযায়ী প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থাকতে হবে, এবং সেটা প্রয়োজন অনুযায়ী থাকতে হবে। এটা প্রয়োজনের বেশিও না, আবার কমও না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কোনো অবস্থায় আপনার ভুরিভোজ করা যাবে না, সেটা করা যাবে না। তারপরে যেসব খাবার খেলে আপনার সমস্যা হতে পারে, কমনলি ধরুন আমার হয়তো দেখা গেলো যে হ্যাঁ আমি দুধ খেলে আমার গলা জ্বালা পড়া হয়, আমাকে এটা অ্যাভয়েড করতে হবে। এটা দুধের তৈরি জিনিসটা খেতে অনেক সুস্বাদু। দেখবেন আমাদের সমাজে যেসব খাবারগুলো আমরা খাই, এগুলো কিন্তু সুস্বাদু খাবার বলতে দুধ বা দুধের তৈরি বা মিষ্টি জাতীয় খাবার, যেগুলো খাবার চিনি থাকে, এগুলোতে কিন্তু সুস্বাদু খাবার। তো এইগুলো আমার খাবারে যদি আপনার অসুবিধা হয়, তা আমরা সেটা খেতে যাবেন কেন? এটা আপনার খাওয়া উচিত না। তার মানে আমরা বলবো যে সুষম খাদ্য খাবেন এবং পরিমিত পরিমাণ খাবেন, কোনোভাবেই ভুরিভোজ করা উচিত না। সেখানে আপনার 1টা আইটেম থাকুক, 2টা আইটেম থাকুক বা 100 আইটেম থাকুক, যাই থাকুক, আপনার কোনো অবস্থায় ভুরিভোজ করা উচিত না। আপনার 50টা আইটেম আছে, তার মানে কি আপনি 50টাই খাবেন? খাওয়া কি সম্ভব আপনার পক্ষে? সম্ভব তো না। যেটা খাবেন আপনার পছন্দের খাবারটা খান, পছন্দের খাবারটা খান, প্লাস যে খাবারটাতে আপনি পরিচিত, যে খাবারটা খেলে আপনার অসুবিধা হয় না, এটাই খাওয়া উচিত, এবং যে খাবারটা স্বাস্থ্যসম্মত সেটাই খাওয়া উচিত। গলাবুক জ্বালা পড়ার ক্ষেত্রে যদি কাউকে আপনারা ওষুধ সেবনের পরামর্শ দেন, মানে সেটি কতদিন পর্যন্ত দেন, নাকি এটা লাইফ লং খেতে হবে? এটা ধরেন আমরা নর্মালি এই রোগে যে ওষুধগুলো ইউজ করা হয়, এটা অত্যন্ত কার্যকরী ওষুধ আছে, যেগুলো আমরা পিপিআই বা এটা কমনলি আমরা সবাই চিনি, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এসোমিপ্রাজল, রেবিপ্রাজল, এগুলো আমাদের সব দোকানেই পাওয়া যায়, এবং এই ওষুধগুলো অত্যন্ত সহজলভ্য এবং এইগুলোর দামও কম। এগুলো যখন আমরা দেই, নর্মালি ধরেন 4 থেকে 8 সপ্তাহ, 12 সপ্তাহ এরকম দিলে কিন্তু অধিকাংশ রোগী ভালো থাকে। আবার অনেকের হয় যে হ্যাঁ 4 সপ্তাহ খেয়েছিলাম, ভালো আছে, আবার হয়তো পরের বছর আবার হলো, যখন হবে তখন সে অন ডিমান্ড সে আবার খাবে, ওরকমই 4 থেকে 8 সপ্তাহ, 12 সপ্তাহ। আমরা মনে করি যে এইসব রোগে সারা বছর ওষুধ খাইতে হবে এরকম প্রয়োজন খুবই কম পড়ে। অনেক সময় হয় যে এটা একটা ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, হয়তো ধরেন আমরা রেবিপ্রাজল দিলাম, ডোজ হলো 20 মিলিগ্রাম, সকালবেলা একটা করে খাবে, তার যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা এটা ডোজটা ডাবল করতে পারি,
অথবা এই ওষুধের সাথে অন্য ওষুধ আমরা যোগ করতে পারি। তার মধ্যে অন্য ওষুধ যেগুলো যোগ করি আমরা, এগুলো কিন্তু আমাদের ফার্মা মার্কেটে ওয়াইডলি অ্যাভেলেবল। তারপরে আমরা এটার সাথে আরও কিছু কিছু জিনিস অ্যাড করি, সেগুলোও কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল আছে। আমরা সেগুলো করে দেখি, না হলে তখন আমরা চিন্তা করি যে অন্য আর কিছু করা যাবে কিনা। ওষুধ দিয়ে না কমলে ওষুধের পরে যে চিকিৎসাগুলো আছে, ধরেন এন্ডোস্কোপি বেস চিকিৎসা আছে, সার্জারি আছে, সেগুলো কিন্তু আমাদের দেশে সম্ভব। তো এগুলো কিন্তু লাগে, কিন্তু এগুলো খুবই কদাচিৎ লাগে, খুবই কম সংখ্যক রোগীর লাগে। বেশিরভাগ রোগী আসলে 4 থেকে 8 সপ্তাহ 12 সপ্তাহ খেয়েই ভালো থাকে, এবং মাঝে মধ্যে আবার রিকারেন্স হইলে তখন আবার এই ওষুধগুলাই আবার 4 সপ্তাহ 8 সপ্তাহ খেলে কিন্তু ভালো থাকে। খুবই কম সংখ্যক রোগীর এই ওষুধে ভালো হয় না, বা এই ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে যায়, বা নর্মাল মাত্রায় হয়তো কাজ হয় না, তার মাত্রা চেঞ্জ করতে হয়, অন্য ওষুধ অ্যাড করতে হয়, এবং আরও কম সংখ্যক রোগীর হয়তো সার্জারি প্রয়োজন হয় বা এন্ডোস্কোপিক থেরাপির প্রয়োজন হয়। সেই সংখ্যা কিন্তু খুবই কম। ওই গোষ্ঠীটা কারা যাদের সার্জারি বা এন্ডোস্কোপির প্রয়োজন হচ্ছে? না, সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা পসিবল না যে আপনার সার্জারি বা এন্ডোস্কোপি থেরাপি যাইতে হবে কিনা। আমরা এটা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যেই যাই। আমরা আসলে প্রথমে কিন্তু এই ওষুধগুলো নর্মাল মাত্রায় ইউজ করি, নর্মাল ডিউরেশন যেটুকু ডিউরেশন দরকার এইটুকু ইউজ করি। করে যখন কাজ হয় না বা ফ্রিকোয়েন্ট রিল্যাপস হয়, তখন কিন্তু আমরা ওষুধের মাত্রা পরিবর্তন করি, অন্য ওষুধ অ্যাড করি। তাতেও যখন কাজ হয় না, তখন আমরা বিকল্প চিকিৎসা যেগুলো আছে, এন্ডোস্কোপি চিকিৎসা বা সার্জারি চিকিৎসা, ওগুলোতে যাই। সেটা আপনার ট্রায়াল অ্যান্ড এরার করে যেতে হবে। এখানে কিন্তু ফিক্স কোনো ক্রাইটেরিয়া নাই যে এই ক্রাইটেরিয়া থাকলে তার সার্জারি লাগবে, বা এই ক্রাইটেরিয়া থাকলে তার এন্ডোস্কোপি থেরাপি লাগবে। ক্রাইটেরিয়া হলো একটাই, যে ওষুধ খেয়ে এটা যেই পরিমাণ ওষুধ, স্ট্যান্ডার্ড ওষুধ খেয়ে যদি কাজ না হয়, এবং এই ওষুধ খাওয়ার পরে যদি তার সিমটমগুলো থাকে বা তার যদি কোনো জটিলতা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে এন্ডোস্কোপি থেরাপি বা সার্জারির দিকে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু খুব ওই থেরাপিগুলো প্রয়োজন হয় না। কিন্তু স্যার, যারা ওই একটি দুটি ওষুধ খায়, ভালো হয়ে যায়, পানি খাচ্ছে, সাময়িকভাবে খালি ঠিক রেখে 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 চলে যায়, তারা কি আসলে একটা পর্যায়ে বিপদে পড়ে কিনা? না, ডেফিনেটলি রিফ্লাক্স ডিজিজ যে আমরা নিয়ে আলোচনা করি, বা এটা এত হট টপিক কেন, এটা হলো এই কারণে যে রিফ্লাক্স ডিজিজ যদি কেউ চিকিৎসা সঠিকভাবে না করে, এবং এই ওষুধ যদি চলতে থাকে, একটা পর্যায়ে কিন্তু এটার মারাত্মক জটিলতা হতে পারে। তার মধ্যে অন্যতম হলো যে আপনার খাদ্যনালী চিকন হয়ে যেতে পারে। খাদ্যনালী চিকন হয়ে গেলে কিন্তু খাবার খাবেন, সেই খাবার কিন্তু আর পাস হবে না, আটকায় থাকবে। সেকেন্ড হলো যে আরও ডেঞ্জারাস, যেটা হলো যে এই রিফ্লাক্স ডিজিজ থেকে কিন্তু আপনার এই খাদ্যনালী বা ইসোফেগাসে ক্যান্সার হতে পারে। ইসোফেগাসে ক্যান্সার কিন্তু আমাদের দেশে এখন আগের চেয়ে কিন্তু আমরা মনে করি যে এটার প্রাদুর্ভাব আগের চেয়ে বেশি হচ্ছে। সুতরাং কারো যদি রিফ্লাক্স ডিজিজ থাকে, সেটা যদি সে চিকিৎসা না করে, এবং এটা যদি অনেকদিন ধরে চলতে থাকে, কয়েক বছর যাবত চলতে থাকে, 5 বছর 10 বছর চলতে থাকে, তাহলে কিন্তু তার এই সব জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই জন্য আমরা বলি রিফ্লাক্স কারো থাকলে, এটা কি স্যার যেটা পাকস্থলীর ক্যান্সার সেটার কথা না বলছেন? পাকস্থলী না, আমরা বলছি ইসোফেগাস ক্যান্সার বা খাদ্যনালী। আচ্ছা, খাদ্যনালীর ক্যান্সার। খাদ্যনালীর ক্যান্সারগুলো কিন্তু এখন খাদ্যনালীর ক্যান্সার তো আমরা প্রায় অনেক শুনি, অনেকের আগের চেয়ে ডেফিনেটলি এটার এখন ইনসিডেন্স তো আমরা মনে করি যে এটা এখন রাইজিং, ইনসিডেন্স ইনক্রিজ করতেছে আগের চেয়ে। এবং এটার জন্য কিন্তু এই রিফ্লাক্স ডিজিজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাতে রিফ্লাক্স ডিজিজ অনেকদিন থাকে এবং সঠিকভাবে যারা চিকিৎসা করে না, তাদের কিন্তু এই জটিলতাটা হতে পারে। কিন্তু স্যার, এটি কি অন্য বয়সেও হয়? আপনি যেমন প্রথমে 40 বছর বয়সের কথা বলছিলেন বা তার ঊর্ধ্ব, কিন্তু একটা শিশু কিশোরেরও হতে পারে কিনা? রিফ্লাক্স ডিজিজ কিন্তু যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, মানে বাচ্চা বয়সে হতে পারে, অ্যাডাল্টে তো হতেই পারে, ছেলেদের হতে পারে, মেয়েদের হতে পারে। এখানে কিন্তু এই সেক্সে কোনো ডিসক্রিমিনেশন নাই, সব বয়সের মানুষের এই রোগ হতে পারে। সুতরাং বাচ্চা বলে রিফ্লাক্স হবে না, সেটা মনে করার কোনো কারণ নাই। যে ওষুধ আসলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই মানুষ খেয়ে ফেলছে যখন তখন, যেহেতু এটা প্রেসক্রিপশন ছাড়াও কেনা আসলে যায়, নিয়মও সেরকম আছে, এটিও কি আমাদের কোনোভাবে ক্ষতি করছে কিনা? এটা কিন্তু এই ওষুধগুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করেছি, আপনার সাথে এগুলো নিয়ে আমাদের অনেকবার আলোচনা হয়েছে। এগুলো ওষুধগুলো আমি একটু আগে বললাম যে ওষুধগুলো কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবল, এবং এগুলো অত্যন্ত কার্যকরী ওষুধ, অত্যন্ত সেফ ওষুধ, এবং এগুলো সুলভ মূল্যে পাওয়া যায়। যে কারণে মানুষ কিন্তু, অধিকাংশ মানুষের কিন্তু উপরে পেটে যে কোনো সমস্যা হলে কিন্তু সেই ওষুধগুলো খায়, এবং প্রেসক্রিপশন ছাড়া নিজেরা কিনে খায়। তো আমরা মনে করি যে এই ওষুধগুলো যেসব রোগে আমরা ইউজ করি, এগুলোতে কিন্তু 4 সপ্তাহ 8 সপ্তাহ 12 সপ্তাহ এরকম সময়ের জন্যই লাগে, এবং এই পরিমাণ সময় খাইলে কিন্তু এটা অত্যন্ত সেফ, কোনো সমস্যা সাধারণত হয় না। কিন্তু কেউ যদি ইনঅ্যাডভারেন্টলি, ধরেন কোনো জাস্টিফাইড কারণ ছাড়া, জাস্টিফাইড রিজন ছাড়া, এবং সঠিক চিকিৎসকের পরামর্শ ছাড়া, আমরা বলবো যে
এই ওষুধগুলো যারা দীর্ঘমেয়াদী খায় তাদের কিন্তু নানা রকম জটিলতা হতে পারে। তো এই জন্য আমরা বলি যে এইসব গ্যাস্ট্রিকের ওষুধ একটা সেফ ওষুধ, আপনি যদি ইনডিসক্রিমিনেট ইউজ করেন, আপনি যদি লং টাইম ইউজ করেন, ক্রনিক ইউজ করেন, সেইটা কিন্তু আপনার ভয়াবহ বিপদের কারণ হতে পারে। এটা কিন্তু অথরিটি এটা দীর্ঘমেয়াদী ব্যবহারের এগেনস্টে রেড লাইট দিয়েছে। সুতরাং এটা আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। সুতরাং কোনো কারণে যেটা খেতে হয় সেটা খাইতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আমরা বলবো যে চিকিৎসক এই ওষুধগুলোর ব্যাপারে ভালো জানে, যেমন গ্যাস্ট্রোন্টোলজিস্টের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী ব্যবহার কোনোভাবে জাস্টিফাইড না, এবং এটা কিন্তু অনেক বিপদের কারণ হতে পারে। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার একটি সপ্তাহ আমরা পার করেছি এটি সচেতনতার জন্যে, মানে এটি তো এত গুরুত্বপূর্ণ মনে হয় না আর কি গলা বুক জ্বালা পোড়া শুনলে। এটি আসলে সপ্তাহব্যাপী কেন এটা সচেতনতা প্রয়োজন, বা ইন্টারন্যাশনালি আসলে এটিকে কত গুরুত্ব দেওয়া হয়? ডেফিনেটলি এই সপ্তাহটা আমরা ইন্ট্রোডিউস করি নাই, এটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং এটা এখন কিন্তু সারা বিশ্বব্যাপী এই অ্যাওয়ারনেস সপ্তাহটা পালন করা হয়। এটা আমরা বলি জার্ট অ্যাওয়ারনেস উইক, মানে গলা বুক জ্বালা পোড়া সচেতনতা সপ্তাহ। এইবারে যেমন এটা হচ্ছে, এটা প্রতি বছরই নভেম্বর মাসেই নর্মালি হয়, মানে যেই সপ্তাহ আমরা পার করে ফেললাম আর কি। রাইট। তো এটা না হয়, এটা আমেরিকাতে আমরা অনেকে হয়তো জানি থ্যাঙ্কস গিভিং হয়। থ্যাঙ্কস গিভিং মানে বাংলাদেশে যেটা আমরা নবান্ন উৎসব বলি, ওদের দেশে কিন্তু এটা ফসল টসল উঠানোর পরে এটা কিন্তু ওরা তখন এই উৎসবটা করে আমাদের মতোই। ওরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেয়, বা গরিব মানুষকে দাওয়াত দিয়ে খুব খাওয়ায়, এবং নর্মালি ভুরিভোজ করে। এবং ভুরিভোজ ওরা খুব রিচ ফুড খায়, তার মধ্যে টার্কি একটা অন্যতম। টার্কি ধরেন গ্রিল করে খাওয়া, এগুলো কমনলি খায়। খেয়ে কিন্তু রাত্রিবেলা গলাবুক জ্বালা পড়া হয়। তো এই জন্য থ্যাঙ্কস গিভিংটার সময় গলাবুক জ্বালা পড়া বেশিরভাগ হয়, যে কারণে এই থ্যাঙ্কস গিভিংয়ের যে ডেটা, এটা হলো প্রতি বছর নভেম্বর মাসের লাস্ট বৃহস্পতিবার। আচ্ছা, এবং ওইটাকে সেন্টার করে কিন্তু এই সচেতন সপ্তাহটা চালু করা হয়েছে। এবং মধ্যপ্রাচ্যেও তো স্যার এই ধরনের ভুরি ভোজ সারা দেশে এটা ভুরিভোজ তো সব দেশে হয়, এবং এই প্যাটার্নে হয় আর কি। রিপ্লাই সারা পৃথিবীতে এই সব দেশে আছে, এবং এটা সব দেশে এটার রেট প্রায় 20%-এর মতো। সুতরাং এইটাকে সেন্টার করে করা হয়। এটা উদ্দেশ্য হলো যে গলাবুক জ্বালা পড়াটা কিন্তু অবহেলা করার মতো রোগ না, আমাদের অবশ্যই সচেতন হতে হবে এই রোগ যেন না হয়, সেটা চেষ্টা করতে হবে। রোগ হলে এটার ভালো চিকিৎসা করতে হবে, না তো এটা কিন্তু মারাত্মক পরিণতির দিকে যেতে পারে। এবং এটা বলা হয় যে আমাদের পরিপ্রেক্ষিতে যতগুলো রোগ আছে তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল রোগ। স্যার কেন ব্যয়বহুল বলছেন? এটা তো আপনি বললেন যে 4 সপ্তাহ ওষুধ খেলে 3 সপ্তাহ ওষুধ খেলে একদম ভালো হয়ে যাচ্ছে। না, ব্যয়বহুল আপনার শুধু ওষুধের খরচ চিন্তা করলাম না। ওষুধের খরচ একটা, আপনাকে যদি চিকিৎসকের কাছে যেতে হয় তাহলে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য খরচ আছে। আপনার যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই জন্য খরচ আছে। আপনার যদি ওয়ার্ক নষ্ট হয়, কর্ম ঘন্টা নষ্ট হয়, সেই জন্য আপনার খরচ আছে। সব মিলে জটিলতা হলে খরচ আর বাড়বে। মানে গলাবুক জ্বালা পোড়া ফাংশনালি আসলে আছে কিনা এটা জানতে কি পরীক্ষা করা দরকার? একটা হলে যে আপনার সিমটম হয়, গলাবুক জ্বালা পোড়া সিমটম, রুগী এসে বলবে বুক জ্বালা পোড়া হচ্ছে, খাওয়ার পরে জ্বালা পোড়া হয়, এটা তো একটা আছে। তারপরে যদি আপনার জানতে চান যে এটা রিফ্লাক্স ডিজিজ না অন্য কিছু, সেক্ষেত্রে তো ডেফিনেটলি পরীক্ষা নিরীক্ষা আছে। এবং 1 নম্বর হলে যে আমরা অ্যান্ডোস্কোপি করি, বা অ্যান্ডোস্কোপি বেসড আরেকটা চিকিৎসা কি বলে ডায়াগনস্টিক পরীক্ষা আছে, যেটা পিএইচ মেট্রি বা ইসোফেজিয়াল পিএইচ মেট্রি, মানে ইসোফেগাসের পিএইচ মাপা হয়। এটা মাপলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার গলাবুক জ্বালা পোড়া বা রিফ্লাক্স ডিজিজ আছে কিনা। পিএইচ মেট্রিটা আমাদের দেশে আগে হইতো না, এখন আমাদের জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে পিএইচ মেট্রি হয়, এবং কারো যদি প্রয়োজন হয় তাহলে সেই পিএইচ মেট্রি কিন্তু ওখানে যে করে আসতে পারে। পিএইচ মেট্রি করলে কিন্তু এই রোগটা একদম 100% সার্টেনলি ডায়াগনোসিস করা সম্ভব। এবং স্যার আমি সবশেষ প্রশ্ন যদি আপনার কাছে করতে চাই, যে এই গলাবুক জ্বালা পোড়া যদি মানুষ আসলে অ্যাভয়েড করতে চায়, সেক্ষেত্রে কেমন জীবনযাপন একেবারে শুরু থেকেই, মানে এই রোগটা আসলে প্রতিরোধ করার ক্ষেত্রে বা এই রোগটা না হবার ক্ষেত্রে কি করণীয়? আমরা প্রথম বলবো যে ওজনটা, আপনার ওজনটা যেন কোনোভাবেই বেশি না হয়। ওজন তো অনেকগুলো রোগের আসলে কারণ। অনেকগুলো ওজন বাড়লে আপনার এমন কোনো শরীরের সিস্টেম নাই যে সিস্টেমটা এফেক্টেড হয় না। সুতরাং কোনোভাবেই যেন ওজনটা না বাড়ে সেই চেষ্টা করতে হবে। এটা করতে হলে আপনাকে পরিমিত খাইতে হবে, আপনাকে সুষম খাবার খাইতে হবে, এবং স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে। যে খাবারটা খাইলে আপনার এই সমস্যাগুলো হবে না সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার মানে আমাদেরকে পরিমিত খাবার, নিয়মিত শরীরচর্চা করা, বা হাঁটা, দৌড়ানো, বা স্পোর্টসে পার্টিসিপেট করা, এগুলো করে আমাদেরকে আমাদের ওজনটা কাঙ্ক্ষিত মাত্রা রাখতে হবে।
প্লাস হলো খাবারের ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হইলে আমরা মনে করি যে এই রোগটা অ্যাভয়েড করা বা প্রতিরোধ করা সম্ভব। তার মধ্যেও কিন্তু হইতে পারে, হইলে এটা কিন্তু শুরু থেকে ভালো চিকিৎসা করা উচিত। চিকিৎসা করলে এই রোগ নিরাময় সম্ভব এবং এই রোগের চিকিৎসার মাধ্যমে এই রোগের যে জটিলতাগুলো হয় সেই জটিলতাগুলো অ্যাভয়েড করা সম্ভব। বা আনফর্চুনেটলি কারো যদি জটিলতা হয়ে যায়, এটা যদি আর্লি ধরা পড়ে, প্রথম দিকে ধরা পড়ে, তাহলে কিন্তু তার এটা সহজ চিকিৎসা এটা নিরাময় করা সম্ভব। এবং প্রতিদিন মানুষের বাড়িতে যা রান্না হয়, মানে একটি তো হচ্ছে বাইরের খাবার ভাজা পোড়া, এটি ছাড়াও মানে রান্নার ইনগ্রিডিয়েন্টের যে হ্যাবিট বা আমরা যেভাবে রান্না করি, মানে সেটিও কখনো কখনো কারণ হয়ে দাঁড়ায় কিনা, না সেটা তো অতিরিক্ত আমরা তেল ব্যবহার বা অন্য কোনো বিষয়। এটা তো আমরা বলছি যে আপনার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। যে কোনো কারণে যে চর্বি বেশি খান সেটা থেকে রিফ্লাক্স হতে পারে। রিফ্লাক্স ছাড়াও চর্বি জাতীয় খাবারে কিন্তু আমরা আরও নানা রকম সমস্যা হতে পারে, সেগুলো থেকে আমি যাচ্ছি না। কিন্তু আমি রিফ্লাক্সে যদি বলি তাহলে চর্বি জাতীয় খাবারটা পার্টিকুলারলি ধরেন আমরা ওই যে অয়েলি ফুড, রিচ ফুড, গুরুপাক খাবার, ফাস্ট ফুড খাবার, জাঙ্ক ফুড খাওয়া, এগুলোতে কিন্তু আপনার রিফ্লাক্স সিমটম বাড়তে পারে। সুতরাং আমাদের যে কোনো মূল্যে এই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। এবং ভুরিভোজ করা যাবে না, এটা আমি বারবারই বলার চেষ্টা করছি যে ভুরিভোজটা কিন্তু শুধু সাইন্টিফিক্যালি না, এটা কিন্তু ধর্মীয়ভাবে নিষেধ করা আছে যে কোনোভাবে ভুরিভোজ করা উচিত না। আমাদের স্টমাকের 1/3 যেন ফাঁকা থাকে এবং খাওয়ার সাথে সাথে শোয়া যাবে না, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো করলে কিন্তু আমরা অনেক রোগ, শুধু রিফ্লাক্স রোগ না, অনেক রোগ থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি বিষয়ে এত দিক নিয়ে আলোচনা করবার জন্য। আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। গলা বুক জ্বালাপোড়া খুব সাধারণ রোগ হলেও এটি ক্যান্সার পর্যন্ত গড়িয়ে যেতে পারে শুধুমাত্র আপনার অসচেতনতার কারণে। তাই শুধুমাত্র যখন সমস্যা হচ্ছে তখন দোকানে গিয়ে একটু ওষুধ কিনলেন, খেলেন, সমস্যার সমাধান নাও হতে পারে। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে পুরো জীবনে আপনি কীভাবে চলবেন, কি খাবেন, কতটুকু ওষুধ খাবেন, সব কিছু তিনি নির্ধারণ করে দিবেন। তো আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।